হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন, জীবন খুব ছোট, এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে যে শুধু ভালোই হবে তা কিন্তু ঠিক না, উচিত না। ভালো খারাপের মিলিয়েই জীবন। তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথায় কি আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে মনে তোর গুণগান গেয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেননি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে, সেই সাথে আমলনামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাতে দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবেই, এই কথাটা ভেবে খুশি হ। সব ভুলে যা, বাকি জীবন পড়ে রয়েছে। সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষের জন্য না। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মাখা কণ্ঠে বলল, তুমি জাদু কর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরের রূপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম পড়ছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেললেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছন্দ গাম্ভীর্যের সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা। জানালা গলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে। বুকটা কেমন করছে, অনবরত কাঁপছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসলো। হেমলতা পদ্মজার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইলেন। পদ্মজা নখ খুঁটছে। হেমলতা বললেন, ঘুম আসছে না? পদ্মজা মাথা দুই পাশে নাড়ালো। হেমলতা আর কিছু বললেন না। পদ্মজার পিনপতন নীরবতা কাটিয়ে বলল, মেঝো আবার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন। বললেন, আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ের সম্পর্কিত আলোচনা করেছে নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যায়। সেদিন রাতে আব্বা এসে বলল, 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল। আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে সে হচ্ছে, তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রকচটা লোক। এসব তথ্য জেনে রাগ, মন খারাপ কিছুই হয়নি। ভয় হয়, না জানি কেমন যাবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বাকে তখনও আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখি, কালো একটা মুখ, চোখ দুটি গভীর। কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখে মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলছিল দুজনকে খুব মানিয়েছে। রাত জটক। একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রাম সীতা। 8 পাড়ায় যদি একজন 6 ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যমতী মনে হতো। অশিক্ষিত ভেবে নাক কুচকে ছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। এতটাই ভালোবাসা হয়ে গিয়েছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম। পদ্মজা মাঝ পথে আটকে দিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসিনি আম্মা। হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল। অপ্রতিভ হয়ে উঠলেন তিনি। দৃষ্টি এলোমেলো রেখে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল। হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসেছিলেন, বিড়ি ফুঁকছিলেন। হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে তুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে। ব্রিজে দক্ষিণা হাওয়া তীব্রতা খুব বেশি। সেখানেই এসে দাঁড়ান। ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুঝে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা আর জিজ্ঞাসা করলো না। কোন দিন বলবে? নিশ্চুপতার অবস্থানে ফিরে গেল। মুহূর্তকাল স্থির থেকে হেমলতা বললেন, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কি করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করলো, আমি আছি আম্মা, সামলে নেব। ঘরে যা, রাত হয়েছে অনেক। পদ্মজা উঠে বসলো। ওনাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরলো।
বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন। বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে নেন। পদ্মজার উদ্দেশ্যে বললেন, পদ্মজা এগুলো কি? হেমলতা ভাঁজ খুলেন। পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে। শরীর কাঁপিয়ে দিল। মাটি যেন দুই পা টেনে ধরল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকে একবার চকিতে তাকান। এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন। পড়া শেষ। থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে। মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে। দু ভ্রু প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল, যখন ওনারা শুটিং করতে আসেন পদ্মজার মনে হচ্ছে এক্ষুনি সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে, তাহলে এই লজ্জা থেকে বাঁচবে। হেমলতা পদ্মজাকে পরখ করে নেন। পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার নিচের ঠোঁট কামড়ে ধরছে। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার উপর রেখে যেও। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার উপরে সূর্যটা উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নে প্রস্তুতির তোড়জোড় চলছে। সবাই ঘেমে একাকার। বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন সূর্য ওঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারি ভোগ সিদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে। ফিন্নি রাজহাঁসের মাংস রান্না হচ্ছে। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা ধামাচাপা পড়ে গেছে 95 ভাগ। ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়ল বাড়ি। সবার মধ্যে নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনো সেই দিনের ঘটনা থেকে বেরোতে পারছে না। চিত হয়ে শুয়ে আছে ঘরে। পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল। হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে। পূর্ণার দু চোখ জ্বলে নদী। পদ্মজা বিছানার উপর পা তুলে বসলো। পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞ স্বরে বলল, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুর বাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি? তুইও ভুলে যা। তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমকে দিয়েছিস, এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো। দৃষ্টি ভীষণ শীতল। পদ্মজাকে বলল, সত্যি ভুলতে পেরেছ আপা? পদ্মজার সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না। পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে ধরাস ভারে বলল, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, আমি ভুলতে পারছি না। পদ্মজা আর এই বিষয়ে কথা বাড়ালো না। পূর্ণার গা ঘেঁষে বসে ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মজা চারদিকে চোখ বুলিয়ে বলে, তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে। পূর্ণা আতকে উঠে বলল, সে কি? কখন? কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানা বাড়ি ছিলি, তখন চিঠি দুটো বের করেছিলাম, বারান্দার ঘরে বসে বালিশের নিচে রেখে দিই। আর মনে নেই, এরপরই তো অঘটন ঘটে। এরপর দিন বিচার বসলো। চিঠির কথা ভুলেই গেলাম। বারান্দার ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা পেয়ে গেল। উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে। প্রশ্ন করলো, আম্মা কি বলেছে? পদ্মজার ঠোঁট দুটি উল্টিয়ে কি যেন ভাবে। এরপর ব্যথিত স্বরে বলল, তেমন কিছুই না, এজন্যই আরো ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব? জিজ্ঞাসা করেছে? আমি বললাম, তুমি যা বলবে তাই। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। তারপর বলল, ঘুমা গিয়ে। শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল। কপাল ভাঁজ করে কিছু